ভারতের রাজনীতির আকাশে এক তারা উঠল দ্রুত, কিন্তু পড়ল আরও দ্রুত। ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী, যাকে কেউ বলে যুবক নেতা, কেউ বলে জরুরি অবস্থার ভিলেন, তার জীবন ছিল অপেক্ষাকৃত বিতর্কময় এবং রহস্যময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র 33 বছর, কিন্তু সেই সময়ে তিনি ভারতের রাজনীতি, অর্থনীতি এবং সমাজকে নাড়িয়ে দিয়েছিলেন। আজকের এই বিস্তারিত ডকুমেন্টারিতে আমরা খুঁজব সঞ্জয় গান্ধীর গভীর ইতিহাস, তার উত্থান, পতন ও অমিলন ছাপ, নতুন তথ্য, অজানা ঘটনাসমূহ। চলুন আজকের অতীতের পাতা উল্টে দেখি। নমস্কার, আমার নাম পাপাই। যারা এখনো ডিসেন্ট পাপাইকে সাবস্ক্রাইব করেনি, এরকমই ডকুমেন্টারি ইতিহাস নিয়ে অজানা তথ্যর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। চলুন। শৈশব ও যৌবন। নেহেরু গান্ধী পরিবারের ছায়ায় 1946 থেকে 1970। 1946 সালের 14 ডিসেম্বর নয়াদিল্লির প্রধানমন্ত্রীর নিবাসে জন্ম নেন সঞ্জয় গান্ধী। তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী এবং সাংবাদিক ফিরোজ গান্ধীর ছোট ছেলে। বড় ভাই রাজীবের মতোই সঞ্জয়ও বড় হয়ে ওঠে নেহেরু এবং গান্ধী পরিবারের ছায়ায়, যা ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। শৈশবে তিনি পড়াশোনা করেন সেন্ট কলম্বাস স্কুলে, দিল্লির ওয়েলহাম বয়েজ স্কুলে, দেরাদুন এবং ডুন স্কুলে। পরে সুইজারল্যান্ডের ইকোলো ডি ইউম্যানিটিতে যান, কিন্তু সঞ্জয় ছিল বড় একাকী এবং মাঝারি ছাত্র। তার শিক্ষা জীবন ছিল অস্থির। কোনো বিদ্যালয়ে ডিগ্রি না নিয়ে তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহী হন। 1968 সালে ইংল্যান্ডের ক্রুতে রোলস রয়েস কোম্পানিতে তিনি 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করেন। স্পোর্টস কারের প্রতি ছিল তার অদম্য আগ্রহ এবং ভালোবাসা। তিনি নিজের হাতে গাড়ি ডিজাইন করার স্বপ্ন দেখতেন এবং এই সময় তিনি একটি প্রোটোটাইপ কার তৈরি করার চেষ্টা করেন, যা কখনো সম্পূর্ণ হয়নি। 1976 সালে তিনি পাইলটের লাইসেন্সও নেন এবং অ্যারোবায়োটিক্সে পুরস্কারও জেতেন, যা তার মৃত্যুর কারণ হয়ে ওঠে। যৌবনকালে সঞ্জয়ের জীবন ছিল খুব সাধারণ যুবকের মতো, কিন্তু তার মায়ের রাজনৈতিক উত্থান তার ভাগ্য বদলে দেয়। 1966 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলে সঞ্জয়ের দিকে সবার নজর পড়ে। তিনি ছিলেন পরিবারের অন্য ছেলে, রাজীবের ঠিক বিপরীতে, যিনি এয়ার ইন্ডিয়ার পাইলট ছিলেন। রাজনীতি থেকে দূরে থাকতেন। সঞ্জয়ের মধ্যে ছিল উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু অভিজ্ঞতার অভাব। এই অভাবই পরে তার বিতর্কের মূল কারণ হয়ে ওঠে। পর্ব নাম্বার 2, রাজনৈতিক উত্থান, কংগ্রেসের ছায়ামূর্তি 1971 থেকে 1975। 1971 সালে 4 জুন সঞ্জয়ের জীবন বদলে যায়। এই দিন ছিল মারুতি মোটরস লিমিটেড কোম্পানি গঠন হওয়ার দিন। ভারতের মধ্যবিত্তের জন্য সস্তায় গাড়ির স্বপ্ন, যা 5,000 টাকার মধ্যে হবে বলে ঘোষণা করা হয়। সঞ্জয় নিযুক্ত হন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে, যদিও তার পূর্ব কোনো অভিজ্ঞতা বা ডিজাইনের প্রস্তাব ছিল না। এটি ছিল নেপোটিজমের অভিযোগের শুরু। ইন্দিরার ক্যাবিনেট এটি অনুমোদন করেন এবং সরকারি জমিন ও ঋণ দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ে জনমত তার দিকে সরে যায়, কিন্তু মারুতি প্রকল্পের কোনো গাড়ি তৈরি হয়নি তার জীবদ্দশায়। পরে 1983 সালে সুজুকির সাথে অংশীদারিত্ব হওয়ায় মারুতি 800 লঞ্চ করতে সক্ষম হয়। সেই সময় সঞ্জয় রাজনীতিতে পা রাখেন। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর কাছে উপদেষ্টা। 1971 লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ে তার ভূমিকা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি যুবকদের সংগঠিত করেন ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের মাধ্যমে, যা পরে 1978 সালে একটি আলাদা দল হয়। কিন্তু তার শক্তি ছিল আনুষ্ঠানিক। কোনো পদ ছাড়াই তিনি মন্ত্রীদের নির্দেশ দিতেন। বান্সিলালের মতো বন্ধুরা তার সাথে যোগ দেন এবং সঞ্জয়ের লক্ষ্য ছিল দ্রুত পরিবর্তন, কিন্তু এটি বিতর্কের দরজা খুলে দেয়। 1974 সালে 24শে সেপ্টেম্বর সঞ্জয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মেনকা আনন্দের সাথে, যিনি তার থেকে 10 বছরের ছোট ছিলেন, একজন মডেল ফটোগ্রাফার। এই বিবাহ ছিল খুবই সাধারণ, কিন্তু পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। ইন্দিরা এতে মোটেও খুশি ছিলেন না, কারণ মেনকার পটভূমি ছিল সাধারণ। পরে মেনকা রাজনীতিতে তার স্ত্রী হিসাবে পরিচিত হন এবং বিজেপিতে যোগদান করেন। পর্ব নাম্বার 3, জরুরি অবস্থায় ছায়া, ক্ষমতার অপব্যবহার 1975 থেকে 1977। 1975 সালের 25শে জুন এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর ইন্দিরা জরুরি অবস্থার ঘোষণা করে। নির্বাচন স্থগিত, প্রেস সেন্সরশিপ, বিরোধী নেতাদের গ্রেপ্তার, জয়প্রকাশ নারায়ণ, জি.কে. গুপ্তার মতো হাজারো লোক জেলে যান। এই অন্ধকারে সঞ্জয় নামক তারা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তিনি তার মায়ের উপর প্রভাব বিস্তার করেন। বলা হতো সরকার চলে প্রধানমন্ত্রীর হাউস থেকে, না অফিস থেকে। ঐতিহাসিক রামচন্দ্র গুহ লিখেছেন, সঞ্জয় দ্রুত ভারতের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা তার আদেশ মেনে চলতেন। সঞ্জয় মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতেন, পুলিশকে নির্দেশ দিতেন। তিনি হাজারো যুবককে ভর্তি করেন কংগ্রেসে, হুমকি এবং বল প্রয়োগ করে। ইন্দিরা 20 দফা অর্থনৈতিক কর্মসূচির সাথে 5 দফা আরও যোগ করেন। শিক্ষা, পরিবার পরিকল্পনা, গাছ লাগানো, জাতপাতের বিলোপ এবং কন্যাদায় বিলুপ্ত। এই মিলে 25 দফা। তিনি তথ্য প্রচার মন্ত্রণালয় পরিচালনা করেন। ইন্দর কুমার গুজরালের পদত্যাগ ঘটান এবং বিদ্যাচরণ শুক্লাকে নিযুক্ত করেন। বলিউডের গায়ক কিশোর কুমারের গান ব্যান হয় যখন তিনি যুব কংগ্রেসের অনুষ্ঠানে গাইতে অস্বীকার করেন। সঞ্জয়ের এই ক্ষমতা ছিল এক পুলিশ রাজ্যের মতো।
এবং এটি তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের সূচনা করেন। পর্ব নাম্বার 4, বিতর্কের ঝড়, পরিবার পরিকল্পনা, ধ্বংসাবহুল এবং মারুতি। 1975 থেকে 1977। জরুরি অবস্থার সময় সবচেয়ে কালো দাগ ছিল সঞ্জয়ের পরিবার পরিকল্পনা কর্মসূচি। 1976 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় জোরপূর্বক স্টেরিলাইজেশন। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের চাপে এটি চালু হয়, কিন্তু সঞ্জয় নির্দেশে এটি হয় অত্যাচার। 1976 থেকে 1977 সালে প্রায় 6.2 মিলিয়ন লোককে জোরপূর্বক স্টেরিলাইজেশন করা হয়। হরিয়ানার উত্তরার গ্রামে একদিনে 800 মানুষকে ভ্যাকসেক্টম করা হয়। এতে প্রায় লক্ষাধিক লোকের কিন্তু অপমানিত হয় এবং দলীয় বিরোধী দলনেতাদের কিন্তু এতে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে ছিলেন গরিব এবং মুসলমান এবং দলীয় সম্প্রদায়ের লোকেরা। এটি ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে দীর্ঘকালীনভাবে কিন্তু ক্ষতি করে। আরও বিতর্ক, তুর্কামান গেট ধ্বংস। 1976 সালে 13 এপ্রিল ওল্ড দিল্লির মুসলিম প্রধান এলাকায় সঞ্জয় বীর্যবর্ধন এবং জগমোহনের সাথে যান। জামা মসজিদের দৃশ্যে বাধা দেওয়ার অজুহাতে 70,000 দরিদ্রকে উচ্ছেদ করা হয়। পুলিশের গুলিতে কমপক্ষে 150 জন মারা যায়, আনুমানিক 1,500, এবং লোকেরা ইয়ামুন নদীর তীরে অস্থায়ীভাবে বসবাসের জন্য স্থানান্তরিত হয়, যেটি ছিল জরুরি অবস্থার সবচেয়ে রণক্ষয়ী ঘটনা। মাঠ প্রকল্প বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। ভঙ্গলস গোয়ালের সাথে চুক্তির চেষ্টা কিন্তু ব্যর্থ হয়। জনতা সরকার 1977 কিন্তু এটি বন্ধ করে দেয় স্টেরিলাইজেশন করা, এবং জাস্টিস অলোক চন্দ্র গুহা কমিশন গঠন করে, যা দুর্নীতির অভিযোগ তোলে, যেমন সরকারি অর্থের অপব্যবহার। কিসকা কুর্সিকা ফিল্মের প্রিন্ট মারুতি ফ্যাক্টরিতে পুরানো হয়, যা সঞ্জয় এবং ইন্দিরাকে উপহাসের পাত্র করে তোলে। 1979-তে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং পরে কিন্তু তা খারিজও করে দেওয়া হয়। 1977 সালে তার গাড়িতে গুলি চালানো হয়। হত্যার চেষ্টা ব্যর্থ হয়। জরুরি অবস্থা শেষে কংগ্রেস বহুত খারাপভাবে কিন্তু হেরে যায় এবং সঞ্জয় কিন্তু আমেথিতে নির্বাচনেও হেরে যায়, কিন্তু এই বিতর্কগুলো তার নামকে চিরকালের জন্য কলঙ্কিত করে রেখেছে। পর্ব নাম্বার 5, পুনরুদ্ধার এবং মৃত্যু, অসমাপ্ত স্বপ্ন। 1977 থেকে 1980। 1977 থেকে 1980 বিরোধী যুগ। চরণ সিংয়ের দলকে সমর্থন করেন। তিনি শাহী ইমাম সৈয়দ আবদুল্লাহ বুকরাকিকে মুসলিম ভোটের জন্য 10 দফা কর্মসূচি দেন। 1980 সালের জানুয়ারি নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়। সঞ্জয় আমেথি থেকে সংসদ নির্বাচিত হন এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হন। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিকেও কংগ্রেসের সরকার গঠন করতে উৎসাহিত করেন এবং পরবর্তীতে সেই রাজ্যগুলোতেও জোরপূর্বক কংগ্রেসের সরকার গঠন করে। কিন্তু তার জীবন শেষ হয় 1980 সালে 23 জুন সকাল 8:10 নয়াদিল্লির ডিপ্লোম্যাটিক্স এনক্লভে অ্যারোবায়োটিক্সের সময় তার বিমান নিয়ন্ত্রণ হারায়। সহযাত্রী ক্যাপ্টেন সুভাষ সাক্সেনার সাথে তিনিও মারা যান। তার মৃত্যুর পর 8 জন সার্জন 4 ঘন্টা লাগিয়ে তার ছিন্ন ভিন্ন দেহ সেলাই করেন এবং হিন্দু রীতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। পর্ব নাম্বার 6, উত্তরাধিকার এবং বিতর্কিত চাপ। সঞ্জয়ের মৃত্যুর পর রাজীব গান্ধী তার রাজনৈতিক উত্তরসূরি হন এবং 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর প্রধানমন্ত্রী হন। মেনকা এবং বরুণ গান্ধী বিজেপিতে যোগ দেন। সঞ্জয়ের উদ্যোগে পরিবার পরিকল্পনা এবং ধ্বংসাবহুল তার জনরোষ সৃষ্টি করে এবং কংগ্রেসের পতন ঘটায়। মারুতি প্রকল্প 1981 সালে পুনরুজ্জীবিত হয়। সুজুকির সাথে অংশীদারিত্বে মারুতি 800 লঞ্চ করে এবং যা ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বদলে দেয় এবং লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি করে। তার উত্তরাধিকার বিতর্ক, কেউ তাকে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারী বলেন, কেউ তাকে অত্যাচারী। শাহ কমিশন তার অপরাধগুলোকে দলিল করেন, দুর্নীতি, বলপ্রয়োগ, নেপোটিজম, এই সমস্ত আখ্যা দেয়। আজও সঞ্জয় গান্ধী ভারতের গণতন্ত্রের কি হলে কি হতোর প্রশ্নে রয়ে যায়, যার জীবন শেখায় ক্ষমতা কতটা বিপজ্জনক হতে পারে। কনক্লুশন, অসমাপ্ত গল্প। সঞ্জয় গান্ধী এক অসমাপ্ত জীবন, যা ভারতের রাজনীতিকে চিরকালের জন্য বদলে দিয়েছে। তার স্বপ্ন, ভুল এবং ছাপ আজও প্রাসঙ্গিক। আপনারা কি মনে করেন, তিনি ছিলেন নায়ক না ভিলেন? কমেন্টে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।